একটা ব্রেস্ট লিফটার সার্জারি সেই ক্ষেত্রেই করা হয়, সাধারণত এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর বা লং লাস্টিং প্রসিডিওর, কারণ এটা একটা লং লাস্টিং বা পার্মানেন্ট রেজাল্ট। এবং ব্রেস্ট লিফটার সার্জারি করার ফলে আপনার শেপটা চেঞ্জ হবে, প্রজেকশন চেঞ্জ হবে এবং মোর ইয়ঙ্গার লুকিং হবে। জি, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন। আমরা নর্মালি রিকনস্ট্রাকটিভ সার্জারির পাশাপাশি কসমেটিক সার্জারি প্রসিডিউরগুলো করে থাকি। আজকের বিষয়ে কথা বলবো আমরা ব্রেস্ট লিফট আপ সার্জারি, অথবা আমাদের ভাষায় যেটাকে বলি মাস্টোপেক্সি। অর্থাৎ যদি কারো স্তনটা ঝুলে যায়, স্পেশালি ফর দ্য ফিমেল, তখন সেই ব্রেস্টটাকে যখন আমরা সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে টাইট করি এবং উপরে ওঠাই, সেটাই ব্রেস্ট লিফট আপ সার্জারি বা মাস্টোপেক্সি। এই মাস্টোপেক্সি সাধারণত সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে করা হয়ে থাকে। এই মাস্টোপেক্সি তাদেরই প্রয়োজন হয় যাদের ক্ষেত্রে হলো সাধারণত প্রেগনেন্সি, ল্যাকটেশন, এজিং অথবা ওভারওয়েট রিডিউসিংয়ের কারণে সাধারণত স্তনটা ঝুলে যায়। এই ঝুলে যাওয়া স্তনটাকে যখন আমরা সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে কারেকশন করছি এবং লিফট আপ করছি, উপরে উঠাচ্ছি এবং মোর ইয়ঙ্গার লুকিং করছি, তখনই সেটাকে বলা হয় ব্রেস্ট লিফট আপ সার্জারি অথবা মাস্টোপেক্সি। ব্রেস্ট লিফট আপ সার্জারি আমরা বললাম, একই সঙ্গে ব্রেস্ট অগমেন্টেশন। যখন এই মাস্টোপেক্সির সাথে আমরা কোনো ব্রেস্টের ভলিউম বাড়াচ্ছি, তখন একই সাথে আমরা ব্রেস্ট অগমেন্টেশন এবং ব্রেস্ট লিফট আপ সার্জারি বলছি। সাধারণত যাদের ব্রেস্ট ছোট থাকে এবং ঝুলে যায়, তাদের ক্ষেত্রে দুইটা প্রসিডিউর লাগে, ব্রেস্ট অগমেন্টেশন এবং ব্রেস্ট লিফট আপ সার্জারি। আর মোস্ট অফ দ্য ক্ষেত্রে যাদের ব্রেস্ট ভলিউম ঠিক আছে কিন্তু ঝুলে গেছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটা অপারেশন, যেটাকে বলে মাস্টোপেক্সি বা ব্রেস্ট লিফট আপ সার্জারি লাগে। সাধারণত ব্রেস্ট লিফট আপ সার্জারি জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করা হয়ে থাকে এবং এক একটা অপারেশন সাধারণত 1.5 থেকে 3 ঘন্টা সময়ের মতো লাগতে পারে। একটা অপারেশনের আগে আমরা সাধারণত পেশেন্টের চেম্বারে আমরা দেখি, চেম্বারে দেখে আমরা সাধারণত সর্টস আউট করি যে তাকে ব্রেস্ট অগমেন্টেশন লাগবে কিনা, বা শুধু ব্রেস্ট লিফট আপ করতে হবে কিনা। একই সঙ্গে দেখি আমাদের তার হার্টের কন্ডিশন, লাংসের কন্ডিশন বা অন্য কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা, সেটিকে আমরা এক্সক্লুড করি বাই দ্য হিস্ট্রি। এবং একই সঙ্গে দেখি আমরা কোনো ড্রাগ নিচ্ছি বা মেডিকেশন নিচ্ছি কিনা, বিশেষ করে কিছু ড্রাগ যেমন হলো যে ব্লাড থিনিং প্রোডাক্ট, এই সমস্ত, যেটা আমার অপারেশনকে কমপ্লিকেট করতে পারে। এর পরবর্তীতে আমরা কিছু ইনভেস্টিগেশন করে থাকি, সাধারণত নর্মাল ইনভেস্টিগেশন আমরা যেগুলি দরকার একটা সার্জিক্যাল ইনভেস্টিগেশনের জন্য, যেমন চেস্ট এক্সরে, ইসিজি, আরবিএস এবং সিরাম ক্রিয়েটিন এবং সিবিসি, এই সমস্ত নর্মাল ইনভেস্টিগেশন। এরপরে স্পেশালি ফর দ্য ব্রেস্ট লিফট আপ সার্জারির ক্ষেত্রে আমরা সাধারণত ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রামটা করে থাকি। অর্থাৎ এই পেশেন্টের যাদের ব্রেস্ট লিফট আপ সার্জারি করছি, তার ক্ষেত্রে কোনো ক্যান্সারের ঝুঁকি আছে কিনা, সেটাকে আমরা একটা স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে এক্সক্লুড করে থাকি। এই টোটাল প্রসিডিউর যখনই দেখব যে সব কিছু এভরিথিং ইজ ওকে, তখনই আমরা সাধারণত একটা পেশেন্টকে অ্যালাউ করবো ফর দ্য ব্রেস্ট লিফট আপ সার্জারি অথবা মাস্টোপেক্সি, অথবা একই সঙ্গে ব্রেস্ট অগমেন্টেশন উইথ দ্য ব্রেস্ট লিফট আপ সার্জারি। সুতরাং একটা গুড ক্যান্ডিডেট তখনই হবে যখন আমরা ব্রেস্ট স্ক্যানিং প্রোগ্রাম আমরা করলাম এবং সকল ইনভেস্টিগেশন করার পরও আমরা দেখছি যে এভরিথিং ইজ ওকে, তখনই আমরা বলবো যে ব্রেস্ট লিফট আপ সার্জারির জন্য ইনি একদম গুড ক্যান্ডিডেট। একটা অপারেশন আমরা যখন প্রিপেয়ার করলাম, তখন আমরা সাধারণত অপারেশনে গেলাম। অপারেশনটা সাধারণত জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করে থাকি। সাধারণত এই ক্ষেত্রে 1 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে অপারেশনে। একটা অপারেশনের পরে সাধারণত আমরা যে সমস্ত কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে, সেটার জন্য না হয় সেই জন্য আমরা কিছু স্পেসিফিক প্রিকশন দিয়ে থাকি। পেশেন্টকে সাধারণত আমরা একটা স্পেশাল ব্রা, যেটা স্পোর্টস ব্রা, সেটাকে আমরা সাধারণত পড়তে বলি, যেটা হতে পারে অ্যাবজর্বেন্ট এবং নন ইরিটেন্ট এরকম। এবং একই সঙ্গে আমরা কিছু অ্যান্টিবায়োটিক এবং কিছু ঔষধ আমরা প্রেসক্রাইব করে থাকি এবং পেশেন্টদেরকে একটু লিমিটেড ওয়ার্কআউট করতে থাকি। সাধারণত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সাধারণত তাকে আমরা পেশেন্টদেরকে হেভি ওয়ার্কআউট অথবা এক্সারসাইজ এই সমস্ত থেকে সাধারণত অ্যাভয়েড করতে বলি। একটা অপারেশনের পরে সাধারণত স্কার হতেই পারে, তবে ব্রেস্ট লিফট আপ সার্জারির ক্ষেত্রে কী ধরনের স্কার হতে পারে, ভেরি মিনিমাম। কারণ এই ক্ষেত্রে আমরা ইনসিশনটা দিয়ে থাকি পেরি এরিউলার, মানে দ্যাট ইজ এরিউলার যে কালো অংশটা আছে, এই কালো অংশ এবং যে হোয়াইট স্কিন আছে ব্রেস্টের আদার এরিয়াতে, এই বরাবর আমরা স্কারটাকে ফেলে দিই, তাতে দাগটা বোঝা যাবে না ইনশাল্লাহ। একটা ব্রেস্ট সার্জারি করার পরে টোটাল হিলিং হতে সাধারণত 2 মাস লাগে। তবে আমরা যেটাকে হিলিং বলি, আমরা সাধারণত হলো যে 2 সপ্তাহ পরে সকল স্টিচ অফ করে দেব, আর সম্পূর্ণ নর্মাল অ্যাক্টিভিটি সাধারণত
1 সপ্তাহ পর থেকে পেশেন্ট নর্মাল ওয়ার্ক করতে পারে। একটা মাস্টোপেক্সির পরে সাধারণত সোয়েলিং আমরা নর্মালি পেশেন্টের সাধারণত রেস্ট অ্যান্ড এলিভেশন অবস্থায় থাকবে এবং একটা স্পেশাল ব্রা আমরা অ্যালাউ করি, যেটি স্পোর্টস ব্রা বলি। তাতে এলে সোয়েলিংটা সাধারণত কমে গিয়ে নর্মাল একটা শেপে চলে আসবে উইদিন 4 to 6 উইকের মধ্যে। একটা ব্রেস্ট লিফট আপ সার্জারির সাথে পেশেন্ট ডিজায়ার অনুযায়ী অন্যান্য অপারেশনও করা যেতে পারে যদি চায়। আর সাধারণত একটা ব্রেস্ট লিফট আপ সার্জারি আমরা কেন করি? একটা ব্রেস্ট লিফট আপ সার্জারি সেই ক্ষেত্রেই করা হয়, সাধারণত এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর বা লং লাস্টিং প্রসিডিওর। পেশেন্টকে মোর ইয়ঙ্গার লুকিং লাগে, মোর প্রজেকশন, এবং এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায় এবং কাজের ক্ষেত্রে তাদের স্পিড অনেকাংশে বেড়ে যায়। একটা ব্রেস্ট লিফট আপ সার্জারি কেন করবেন? একটা ব্রেস্ট লিফট আপ সার্জারি এই কারণেই করবেন কারণ এটা একটা লং লাস্টিং বা পার্মানেন্ট রেজাল্ট। এবং ব্রেস্ট লিফট আপ সার্জারি করার ফলে আপনার শেপটা চেঞ্জ হবে, প্রজেকশন চেঞ্জ হবে এবং মোর ইয়ঙ্গার লুকিং হবে এবং সিমেট্রি, দুই পাশেই সিমেট্রি ফিরে আসবে এবং মোর ইয়থফুল অ্যাপিয়ারেন্স লাগবে এবং বেটার ফিটিং অফ দ্য ক্লথ এবং কনফিডেন্স লেভেল বেড়ে যাবে একই সঙ্গে, এবং স্কারিংটা ভেরি মিনিমাম। সেই কারণে আপনি ব্রেস্ট লিফট আপ সার্জারি অথবা মাস্টোপেক্সে আপনি অপারেশন করবেন। ধন্যবাদ।